নমস্কার, চলে এলাম নতুন এক বিষয় নিয়ে। আজকে আমাদের ইউটিউব চ্যানেল কম্পন দাসে আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন। আর আমাদের পূর্ব পরিচিত মুখ পৌলমী ম্যাডামকে পেয়েছি আমাদের স্টুডিওতে। গত বছরও উনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আমাদের অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি, তারা অনেকটাই উপকৃত হয়েছে এবং আমরা আশাবাদী এবছর অর্থাৎ 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান। সবাইকে স্বাগত, পৌলমী ম্যাডামকে স্বাগত। নমস্কার। একদম শুরু করুন ম্যাম। প্রথমেই সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষভাবে সাফল্য কামনা করি এবং আমার শ্রদ্ধেয় স্যারকে আমি প্রণাম জানাই, যার আমন্ত্রণে আমি আজ এখানে আসতে পেরেছি এবং যাকে ধন্যবাদ না জানালেই নয়, একেবারেই কম্পন দাস ইউটিউব চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এইরকম একটা শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য। এবার আমরা বিষয়ভিত্তিক আমরা বিষয়ে চলে যাব। তাহলে আমাদের প্রথমে আমরা এমসিকিউ এবং এসিকিউ কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে ইত্যাদি, বা এইভাবে একসঙ্গে আমরা বড় প্রশ্নের সঙ্গেও চ্যাপ্টার ওয়াইজ সেটা নিয়ে আলোচনা করতে পারি। যেমন ভাবে আপনি আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাবেন আমরা এগিয়ে চলবো। বেশ, আমাদের 12-এর এডুকেশনে 12টি চ্যাপ্টার রয়েছে। 12টি চ্যাপ্টারের মধ্যে প্রথমে রয়েছে শিখন, তারপরে রয়েছে শিখন কৌশল, আর তারপরে রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান। এই তিনটি চ্যাপ্টার থেকে তিনটে ব্রড কোশ্চেন আসবে। তিনটের মধ্যে লিখতে হবে দুটো কোশ্চেন। কেউ যদি মনে করে যে স্ট্যাটিস্টিক্সে দুর্বলতা রয়েছে, তাহলে সে ফার্স্ট দুটো চ্যাপ্টার থেকে করতে পারে, শিখন এবং শিখন কৌশল থেকে। এবার আমি এটা থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছি, আর এসএকিউ এমসিকিউ নিয়ে কোন জায়গাগুলো থেকে এসএকিউ এমসিকিউ গুলো আসে আমি সেই জায়গাগুলো একটু বলছি। ফার্স্ট চ্যাপ্টার আমাদের শিখন। তাই শিখন মানে শিখন পড়তে গেলেই আমাদেরকে শিখন কাকে বলে এটা আগে জানতে হবে। শিখন কি, শিখনের বৈশিষ্ট্য, শিখনের প্রকৃতি, এইগুলো আমাদের পড়তে হবে। তারপরে যখন আমরা পড়ব শিখনের স্তর, শিখনের স্তর থেকে আমরা এমসিকিউ পাবো। হয়তো বলা থাকতে পারে যে শিখনের প্রথম স্তর বা দ্বিতীয় স্তর কোনটি, শিখনের তৃতীয় স্তর কোনটি। শিখনের তিনটি স্তর, তিনটি স্তরের আবার দুটি ভাগ রয়েছে। সেই ভাগগুলোর অর্থ কি, পুনরুদ্রেকের অর্থ কি, প্রত্যাবিজ্ঞার অর্থ কি, এই ধরনের এমসিকিউ এসএকিউ গুলো আসবে। আর এখান থেকে ব্রড কোশ্চেন হিসাবে আমরা এইবারের জন্য ইম্পর্টেন্ট মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষায় মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। আর রয়েছে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো। আর রয়েছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এইগুলো আমাদেরকে বড় কোশ্চেন হিসাবে পড়তেই হবে, এগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার যখন আমরা পড়বো, যেহেতু আমাদের প্রেষণা গত বছরে পড়ে গেছে, তাই আমরা ওগুলো শর্ট কোশ্চেন বা এমসিকিউ আকারে পড়ে রাখবো। প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্র কি, এগুলো আমাদের এমসিকিউ আকারে আসতে পারে। পরিণমন কাকে বলে, আগ্রহ কাকে বলে, আগ্রহের বৈশিষ্ট্য, এইগুলো আমাদের এসএকিউ হিসাবে আসবে। যখন আমরা থ্রাস্টনের বহু উপাদান তত্ত্ব পড়ব, তখন আমরা থ্রাস্টনের যে দলগত উপাদান তত্ত্ব, ওখানে 7টা যে উপাদান রয়েছে সেগুলো আমাদেরকে ঠিকভাবে পড়তে হবে, কারণ ওখান থেকেও এমসিকিউ আসে। ওই যে 7টা উপাদান রয়েছে, 7টা উপাদানের সংকেত যেগুলো রয়েছে, যেমন ধরুন বলতে পারে ভি। হ্যাঁ, থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বে এম বলতে কোনটা বোঝানো হয়, 4টে অপশন থাকবে, 4টের মধ্যে একটা করতে হবে। আবার যখন আমরা স্পিয়ারম্যানের দলগত উপাদান তত্ত্ব পড়ব, ওটাও আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। স্পিয়ারম্যানের দলগত উপাদান তত্ত্ব কবে প্রকাশিত হয়, কোন জার্নালে প্রকাশিত হয়,
কতগুলো উপাদান রয়েছে, কোন উপাদানটা জন্মগত, কোন উপাদানটা অর্জিত, এগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। আর যখন আমরা মনোযোগ পড়ব, মনোযোগ পড়লে মনোযোগ তো কাকে বলে আমরা পড়ছি, এর সাথে পড়ব ব্যক্তিগত মনোযোগ কোনটা, বস্তুগত মনোযোগ কোনটা, মানে মনোযোগের যে নির্ধারকগুলো ওগুলো আমাদেরকে দেখতে হবে। বা মনোযোগের পরিসর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এই জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে টেক্সট বই পড়ার সময় দেখতে হবে। এগুলো এমসিকিউ এর জন্য। যেমন ধরুন, যখন আমরা গ্যাগনের শিখন তত্ত্ব পড়ব, গ্যাগনের শিখনে 8টি স্তর রয়েছে, তাহলে 8টি স্তর আমাদেরকে পর মনে রাখতে হবে। কারণ বলতে পারে ওটা যেমন বড় কোশ্চেন আকারেও আমরা একটু দেখে রাখবো, তেমনই ওখান থেকে এমসিকিউ এসিকিউ আসবে। ওখান থেকে এমসিকিউ এরকম আসে যে গ্যাগনের শিখনের 8 নম্বর স্তর, 8 নম্বর ধাপ কোনটি, বা 2 নম্বর ধাপ কোনটি, এইরকম আকারেও আসবে। আর আমরা দেখব বুদ্ধির ক্ষেত্রে বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির বৈশিষ্ট্য, বুদ্ধির কার্যকারী সংজ্ঞা, বিমূর্ত বুদ্ধি কি। বুদ্ধির ক্ষেত্রে বিভিন্ন মনোবিদ বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, বা বিভিন্ন মনোবিদের মতে, শিক্ষাবিদের মতে বুদ্ধির বিভিন্ন ভাগও রয়েছে। যেমন সি বুদ্ধির সংজ্ঞা কোন মনোবিদ দিয়েছে, এ ও বি বুদ্ধির সংজ্ঞা কোন শিক্ষাবিদ দিয়েছে। এইরকম ধরনের বুদ্ধি যখন আমরা পড়ব, তখন বিভিন্ন শিক্ষাবিদের সংজ্ঞাগুলো আমাদেরকে দেখে রাখতে হবে। এটা প্রতিটা ক্ষেত্রে, আগ্রহ, মনোযোগ বা শিখন, পরিণামন, সব ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন শিক্ষাবিদের মতগুলো পড়তে হবে, কারণ ওখান থেকেও এমসিকিউ আসে। বেশ, এর পরে আমাদের শিখন কৌশল। এর পরে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শিখন কৌশল। শিখন কৌশলের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অনুবর্তন আর রয়েছে সমস্যা সমাধান। অনুবর্তনের দুটি ভাগ, প্রাচীন অনুবর্তন, অপারেন্ট অনুবর্তন। আমরা যখন প্রাচীন অনুবর্তন পড়ব, তখন প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কে? প্রাচীন অনুবর্তনের প্রবর্তক প্যাভলভ। তিনি কত সালে চিকিৎসা শাখায় পুরস্কার পান, এই সালটা আমাদেরকে দেখতে হবে। এটাও এসএকিউ বা এমসিকিউ এর মধ্যে আসে। এরপর আমাদের প্যাভলভের যে পরীক্ষা, ওই পরীক্ষাটাও আমাদেরকে দেখতে হবে। ওটা বড় কোশ্চেন হিসাবে আমাদের আসতে পারে। আর বড় কোশ্চেনের মধ্যে এই চ্যাপ্টার থেকে অপানুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, এই বড় কোশ্চেনটা এখান থেকে দেখতে হবে। আর দেখতে হবে সক্রিয় অনুবর্তন কাকে বলে, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। আর কোশ্চেন দেখতে হবে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এইগুলো বড় কোশ্চেন হিসাবে দেখতে হবে। আর এখান থেকে যে শর্ট কোশ্চেন হিসাবে দেখব, যেহেতু আমাদের থর্নডাইকের মুখ্য সূত্রটা আগের বারে পড়ে গেছে সূত্রগুলি, তাই ওগুলো আমরা সংক্ষিপ্ত কোশ্চেন আকারে দেখে রাখবো। থর্নডাইকের মুখ্য সূত্র কতগুলি, গৌণ সূত্র কতগুলি রয়েছে, মুখ্য সূত্রগুলির মধ্যে যেমন ফল লাভের সূত্র কি, প্রস্তুতির সূত্র কি, অনুশীলনের সূত্র কি, এগুলো আমরা হিসাবে দেখে রাখবো। আর এখান থেকে দেখব প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। এখানে কি ওই বাম দিকে বিষয় উল্লেখ করে পার্থক্যটা দিলে ভালো হবে? হ্যাঁ, একদম বাম দিকে বিষয়, তারপর প্রাচীন অনুবর্তন, তারপর সক্রিয় অনুবর্তন করে দিলে বেশি ভালো হবে। বেশ। আর এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন, ছোট প্রশ্ন। হ্যাঁ, যেমন ধরুন এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আকারে আসতে পারে কে কুকুরের ওপর পরীক্ষা করেছিল, বা শিম্পাঞ্জির নাম কি ছিল, শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষা কে কোন মনোবিদ করেছিল, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবর্তক কে, থর্নডাইকের মুখ্য সূত্রের সংখ্যা কয়টি, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা কে,
এই ধরনের এমসিকিউ গুলো আমাদেরকে দেখতেই হবে। আর এসএকিউ হিসাবে দেখব অনুবর্তন কি, প্যাভলভের শিখন তত্ত্বের মূলনীতি, অপানুবর্তন কাকে বলে, টাইম কার্ভ কি, স্কিনার বক্স তার মানে কোন পত্রিকায় এটি প্রকাশ করেন, আর মোটামুটি এইগুলোই। হ্যাঁ, তারপরে চ্যাপ্টার যেটা রয়েছে সেটা শিক্ষায় রাশিবিজ্ঞান। তারপর শিক্ষায় রাশিবিজ্ঞান, ওটা আচ্ছা, ওটা আমাদের একটু বোর্ড ওয়ার্ক করে ম্যাম পরে দেখিয়ে দেবেন। আমাদের এই অনুষ্ঠানের কোন একটা সময়ে আমরা যে স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটা নিশ্চিতভাবে আমরা দেখে নেব। এইখানে না থেমে আমরা বরং আরো একটু এগিয়ে যাই পরবর্তী চ্যাপ্টারগুলোতে। আমাদের চতুর্থ চ্যাপ্টার ভারতীয় সংবিধানের শিক্ষা। এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন তেমন আসে না, তবুও একটা বলছি, এটা দেখে রেখো তোমরা। সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা কর। এই চ্যাপ্টার থেকে বেশি এমসিকিউ আর এসএকিউই আসে। এই চ্যাপ্টারে ছেলেমেয়েরা একটা কোশ্চেন খুবই ভুল করে, যেটা হচ্ছে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয় এবং কবে গণপরিষদে গৃহীত হয়। গণপরিষদে গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকারী হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দুটো তারিখ নিয়ে খুবই ভুল হয়, বিভ্রান্তি থেকে যায়। হ্যাঁ, এবার এখানে বেশ কিছু এমসিকিউ এসএকিউ আমি বলছি। ভারত, যেমন প্রথমেই যেটা আসে, ভারতীয় সংবিধানের জনককে, ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়। আর এখানে বিশেষ করে যেগুলো দেখে রাখতে হবে, সংবিধানের যে ধারাগুলো রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে ধারাগুলো, ওইগুলো দেখতে হবে। সরকারি চাকরি সংক্রান্ত ধারা, নারীদের শিক্ষার সুযোগ রয়েছে কত নম্বর ধারায়, কত নম্বর ধারায় মৌলিক অধিকার রয়েছে, আর প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ কত নম্বর ধারায় রয়েছে, এই ধারাগুলো দেখতে হবে। এসিকিউতে এই ধারাগুলোই বেশি আসবে। আর ওবিসির ফুল ফর্ম কি, তপশিলি উপজাতি কাদের বলা হয়, তপশিলি জাতি কাদের বলা হয়, আর যেটা এমসিকিউ হিসাবে দেখে রেখো, সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমান অধিকারের বিষয়টি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। বেশ। আর নারী শিক্ষার বিস্তারে দুটি উপায়, নারী শিক্ষায় সুযোগ সুবিধার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়, এগুলো তো দেখতেই হবে। এইগুলো থেকে দেখলে আশা করি হয়ে যাবে। এবার তাহলে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। হ্যাঁ, পরবর্তী চ্যাপ্টার রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটি আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই চ্যাপ্টার থেকে তো গত বছর বড় কোশ্চেন এসেছে, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোশ্চেনটা, ওটা এখান থেকে এসে গেছে। তবু আমরা এখান থেকে বড় কোশ্চেন হিসাবে এইবারে দেখে রাখবো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি কি কি, এই কোশ্চেনটা এবারে এখান থেকে দেখতে হবে। আর এখানে সুপারিশের মধ্যেই দেখে নেবে পাঠ্যক্রম, শিক্ষার মাধ্যম, পরিকাঠামো, এগুলো একটু দেখে রাখলে ভালো হয়। আর এখানে যখন আমরা টেক্সট বুক রিডিং পড়বো এমসিকিউ এর জন্য, তখন দেখতে হবে এই কমিশনের সম্পাদককে, সভাপতিকে, কত সালে এটি গৃহীত হয়, কত সালে এটি প্রকাশিত হয়, কতগুলি পৃষ্ঠা সংখ্যা নিয়ে প্রকাশিত হয়, এইগুলো দেখতে হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় মাধ্যমিক শিক্ষার স্তর ছিল কত বছরের, আর দেখতে হবে ইউজিসির পুরো নাম কি, বিভিন্ন শর্ট ফর্মগুলো আমাদেরকে আগে দেখতে হবে। এই এডুকেশনে অনেক শর্ট ফর্ম আসে, যেমন ইউজিসি, এনসিআরটি, এই ধরনের বিভিন্ন শর্ট ফর্ম আসবে। এর পরের চ্যাপ্টার মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, তারপরে নেক্সট চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয় কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন, এই তিনটে চ্যাপ্টারই আমরা যখন পড়ব, তখন এর সম্পাদক, সভাপতি, কত সালে প্রকাশিত হয়, কবে গৃহীত হয়, কতগুলি পৃষ্ঠা সংখ্যা ছিল, কতজন সদস্য ছিল,
কতজন ভারতীয় সদস্য, কজন বিদেশি সদস্য, এইগুলো মানে এই তিনটে কমিশনে দেখতে হবে। এছাড়াও এক্সট্রা যে মুদালিয়ার কমিশনে দেখতে হবে যে এই কমিশনের সুপারিশে কি কি নতুন অ্যাড করা হয়েছে। যেমন মুদালিয়ার কমিশনে অ্যাড করা হয়েছে বহুমুখী বিদ্যালয় পরিকল্পনা। কোশ্চেনে আসতে পারে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশন সুপারিশ করেন, এই কোশ্চেনটা আসবে। যেগুলো অ্যাড করা হয়েছে, কিউমুলেটিভ রেকর্ড কার্ড, শব্দপ্রবাহ কি, শব্দপ্রবাহের বিষয়গুলি কি কি ছিল। কমিশনের মতে পাঠ্যক্রম রচনার দুটি নীতি, মুদালিয়ার কমিশনের দুজন বিদেশি সদস্যের নাম, দুজন ভারতীয় সদস্যের নাম, সম্পাদককে, এর শিরোনাম কি ছিল এই মুদালিয়ার কমিশন যখন প্রকাশিত হয়। এখান থেকে বড় কোশ্চেন হিসাবে আমরা দেখব মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্যগুলি কি কি। এই প্রসঙ্গে শব্দ প্রবাহের ধারণাটি বর্ণনা করো। এই চ্যাপ্টার থেকে এই বড় কোশ্চেনটা দেখে রাখতে হবে। আর এর সাথে দেখে রাখতে হবে পাঠ্যক্রম কাঠামো। গত বছর পড়ে গিয়েছিল পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা, তাই এই বছর পাঠ্যক্রম কাঠামো, শব্দ প্রবাহের ধারণা, মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য, এগুলো আমাদের বড় কোশ্চেন হিসেবে দেখে রাখতে হবে। এর পরবর্তী চ্যাপ্টার কোঠারি কমিশন। কোঠারি কমিশন থেকে যেহেতু গত বছর কোনো বড় কোশ্চেন আসেনি, তাই আমরা ধরে রাখতে পারি এটা থেকে এবারে আসবেই। তাই এই চ্যাপ্টার থেকে একটু বেশি করে বড় কোশ্চেন করতে হবে। যেমন বড় কোশ্চেনগুলোর মধ্যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য, কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা, তিনটে শিক্ষায় আমাদেরকে এবারে করে রাখতে হবে। এর মধ্যে মাধ্যমিক আর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোঠারি কমিশনের সুপারিশগুলি আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর রয়েছে কর্মশিক্ষা কি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা, এইটা আমাদের দেখতে হবে। আর এখান থেকে এসএকিউ এমসিকিউ হিসাবে যেগুলো আমাদের দেখতে হবে, কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে বিদ্যালয়গুলির কথা বলা হয়েছে, যেমন ক্রেশ, নার্সারি, মন্তেশ্বরী, কিন্ডারগার্টেন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মন্তেশ্বরী কথার অর্থ কি, মন্তেশ্বরী বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, নার্সারি বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, কত সালে, এগুলো আমাদেরকে দেখতে হবে। কাসাদায় বাম্বিনী কথার অর্থ কি। আর কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন কথার অর্থ কি, কে কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, কত বছর বয়সী শিশুদের জন্য, এইগুলো আমরা দেখব পড়ার সময়। আর দেখব বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা এটা দেখব। আর বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার অপর নাম নৈতালিম শিক্ষা, এটাও আমরা যখন পড়ব তখন লক্ষ্য রাখবো। এইভাবে কোশ্চেন আসতে পারে শিক্ষার কাঠামো নিয়ে, যে কোন কমিশন শিক্ষাক্ষেত্রে 10+2+3 এই শিক্ষা কাঠামোটি সুপারিশ করেন, তখন আমাদেরকে বলতে হবে এটা কোঠারি কমিশন। আমাদেরকে প্রত্যেকটা কমিশনের শিক্ষা কাঠামোটা জেনে রাখতে হবে, কারণ এখান থেকেও আমাদের কোশ্চেন আসবে। এখান থেকে আরো কিছু কোশ্চেন বলছি, যেমন স্কুল গুচ্ছ কি, বৃত্তিমূলক শিক্ষা কি, আইটিআই এর ফুল ফর্ম, আইআইটি, আইটিআই এবং আইআইটির মধ্যে পার্থক্য, কোঠারি কমিশন যে ত্রিভাষার সূত্র বলা হয়েছে কোঠারি কমিশনে, ওই ত্রিভাষার সূত্রটা কি, তারপরে ক্রেশ কি, অ্যাডভান্স কোর্স কি, বি কোর্স কি, এই কোশ্চেনগুলো এখান থেকে দেখতে হবে। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টার জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি থেকেও গত বছর বড় কোশ্চেন এসেছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, তাই ওটা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দেখে রাখবো। অপারেশন ব্ল্যাকবোর্ড কি, কেন এই অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা হয়, এটা
আমরা এমসিকিউ হিসাবে এসএকিউ হিসাবে দেখব। এখান থেকে বড় কোশ্চেন হিসাবে আমরা দেখে রাখবো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো বা জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এখান থেকে এই কোশ্চেনটা করলেই হবে। আর যে সুপারিশগুলো এখানে রয়েছে রামমূর্তি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি, এগুলো আমরা দেখে রাখবো। এগুলো যখন আমরা পড়বো তখন আমরা দেখব রামমূর্তি কমিটি কে প্রবর্তন করেন, কত সালে প্রবর্তন করেন, কি উদ্দেশ্যে রামমূর্তি কমিটি গঠন করা হয়, জনার্দন রেড্ডি কমিটি গঠন করা হয়। রামমূর্তি কমিটির শিরোনাম কি ছিল? 1986 সালে গঠিত শিক্ষানীতির নাম কি? মুক্ত শিক্ষা কি? দূরাগত শিক্ষা কি? পশ্চিমবঙ্গের দুটো মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি? ইগনু এর পুরো কথাটি কি? প্রোগ্রাম অফ অ্যাকশন কি? এটা সংক্ষেপে থাকবে POA কি? অপ্রথাগত শিক্ষা কি? এগুলো আমরা দেখব এখানে। আর দেখব আর এরকম কোশ্চেন আসবে যে স্বশাসিত বিশ্ববিদ্যালয় বা স্বশাসিত কলেজের কথা কোন কমিশন সুপারিশ করেন? সেটাই জাতীয় শিক্ষানীতি। আর স্বশাসিত কলেজ কি? ড্রপ আউট কি? ড্রপ আউটের কারণ কি? মানে শিক্ষাক্ষেত্রে যে ড্রপ আউট হচ্ছে, ড্রপ আউটের কারণটা কি? এইগুলো আমাদের দেখতে হবে। এর পরের চ্যাপ্টার ভিন্ন ধরনের সক্ষমতা। আচ্ছা, এই বড় প্রশ্নগুলো 8 নম্বরের না কত? হ্যাঁ, 8 নম্বরের। এবার যে চ্যাপ্টারটা বলছি সেগুলো 4 নম্বরে শুরু হচ্ছে। আচ্ছা, বড় প্রশ্ন কটা লিখতে হচ্ছে? বড় প্রশ্ন মোট 8 নম্বরে লিখতে হচ্ছে 4টে, আর 4 নম্বরে লিখতে হচ্ছে 2টো, মোট 40 নম্বর। বেশ। ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা থেকে 4 নম্বরে কোশ্চেন আসবে। আর এর পরের চ্যাপ্টার প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ, এটা থেকে 4 নম্বরের আসবে। এই দুটো চ্যাপ্টার থেকে দুটো 4 নম্বরের আসবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে। ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা, এটা থেকে বড় কোশ্চেন আগের বারে অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতিতে এসে গেছে, তাই এবারে আমরা মূক ও বধিরদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। এটা বেশি ইম্পর্টেন্ট। মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্য কি? ব্রেল পদ্ধতির টিকা আকারে একটু ছোট হিসাবে দেখে রাখতে পারি, যেহেতু আগের বারে আমাদের অন্ধদের শিক্ষাদান পদ্ধতিটা এসে গেছে, ওটা আমরা একটু দেখে রাখতে পারি। আর এখান থেকে এমসিকিউ এসএকিউ আকারে যেগুলো বলবো সেটা হচ্ছে, প্রথমে প্রতিবন্ধী আমরা কাদের বলবো? বর্তমানে ব্যতিক্রমী শিশু হিসাবে শিশু বলতে কাদের বোঝায়? এখন আর প্রতিবন্ধীদের তো প্রতিবন্ধী বলা হয় না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা কাদের বলবো? দৈহিক প্রতিবন্ধী কি? যখন আমরা অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি, বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতিগুলো পড়বো, তাদের যে শিক্ষাদান পদ্ধতিগুলো রয়েছে ওই পদ্ধতিগুলো কাকে বলে, ওর প্রবর্তককে, এগুলো আমরা দেখব। যেমন ব্রেল পদ্ধতি, ব্রেল পদ্ধতির প্রবর্তককে, ব্রেল পদ্ধতি কত সালে আবিষ্কার হয়, ব্রেল পদ্ধতিতে কটা বিন্দু দিয়ে লেখা হয়, স্টাইলাস কি, ব্রেল কি দিয়ে লেখা হয়, ব্রেল পাঠের নিয়ম কি। যখন আমরা ব্রেল পড়ব, ব্রেল পদ্ধতি, তখন এগুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, কারণ এগুলো আমাদের এমসিকিউ এসএকিউ আকারেও আসবে। আর বধির শিশুদের শিক্ষাদান যখন পড়ব, যারা বধির বা শ্রবণ প্রতিবন্ধী যখন আমরা পড়ব, তখন ওদের অষ্টপঠন এর প্রবর্তককে, করপল্লবী পদ্ধতির প্রবর্তককে, এগুলো কাদের জন্য ব্যবহার করা হয়, বা অষ্টপঠন কি, লিপ রিডিং, এগুলো আমাদেরকে দেখতে হবে তখন ভালো করে। প্রথমেই বলছি, দৃষ্টিহীন কাকে বলবো, বধির কাকে বলবো, আইনগত দৃষ্টিহীন কারা, গ্লুকোমা কি,
মায়োপিয়া কি, আংশিক বধির কাদের বলা হয়, করপল্লবী পদ্ধতি কি? ভারতবর্ষে দৃষ্টিহীন শিশুদের উন্নতিকল্পে গৃহীত যে কোনো দুটি ব্যবস্থা কি? ব্যবস্থা কোনগুলি? ব্যবস্থার নাম লিখতে বলা হবে। ভারতে অন্ধ শিশুদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? এই ধরনের কোশ্চেনগুলো আমাদের আসতে পারে। টকিং বুক কি, স্টাইলাস কি, ব্রেল পাঠের নিয়ম, অন্ধ শিশুদের একটি শিক্ষাদান পদ্ধতির নাম লেখো। এই ধরনের এমসিকিউ এসকিউ গুলো আমাদের দেখতে হবে। বেশ, আমরা তাহলে আর পরবর্তী 4 নম্বরের জন্য আর পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। হ্যাঁ, পরবর্তী চ্যাপ্টার প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। এই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন হিসেবে আমরা দেখব সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ লেখো বা আলোচনা করো। এই কোশ্চেনটা থাকবে। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। আর থাকবে সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো? ভারতবর্ষে শিক্ষার সর্বজনীনকরণের সমস্যাগুলি কি কি? এইগুলো বড় কোশ্চেন হিসাবে আমরা দেখব। যখন আমরা এমসিকিউ দেখব তখন আমরা এমসিকিউ এর মধ্যে প্রথমেই দেখব সর্বজনীন শিক্ষা কাকে বলে, মানে শিক্ষাটা সর্বজনীন শিক্ষা কাকে বলে, যে সবার জন্য যে শিক্ষা। তারপর দেখব সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো? ব্রিজ কোর্স, সেতু পাঠ্যক্রম কি? নিরক্ষরতার সমস্যা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার সমস্যা কি? শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বলতে কি বোঝো? ভারতবর্ষে সর্বজনীন শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্যা বা বাধাগুলি কি কি রয়েছে? প্রবাহমান শিক্ষা কি? সবুজ কার্ড কি? এই ধরনের কোশ্চেনগুলো আমরা এখান থেকে দেখব। শিক্ষাক্ষেত্রে 3Rs এর অর্থ কি? আর দেখব বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন কে? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন কে? এটা আমাদেরকে দেখে রাখতে হবে। বয়স্ক শিক্ষার অর্থ কি? আর বিভিন্ন শিক্ষাবিদদের স্লোগানগুলি আমাদেরকে দেখে রাখতে হবে। ইচ ওয়ান টিচ ওয়ান স্লোগানটি কোন কে বলে আর কোন অভিযান বা কোন কমিশনের সঙ্গে কিসের সঙ্গে যুক্ত, এইগুলো আমাদেরকে দেখতে হবে। এখান থেকে এগুলো করলে আশা করি তোমরা পেয়ে যাবে। এর পরের চ্যাপ্টার শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গিতে একটা কোশ্চেন যদি তোমরা ঠিক মতো করো তাহলে 4টে কোশ্চেনই লিখতে পারবে। শিক্ষার ডেলার্স কমিশনের বা শিক্ষার যে 4টি স্তম্ভ আলোচনা করো যদি বলে, তো 4টে স্তম্ভই লিখতে হচ্ছে। 4টে স্তম্ভই যদি তোমরা ভালো করে রেডি করে নাও তাহলে কিন্তু তোমরা আলাদা আলাদা হিসাবে পড়লেও তোমরা করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে। তা জ্ঞানার্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা। আর গত বছর পড়ে গিয়েছিল মানুষ হয়ে ওঠার শিক্ষা উদ্দেশ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা। এটা গত বছর পড়ে গিয়েছিল, এটা দেখার আর দরকার নেই। এটা এসিকিউ হিসেবে তোমরা দেখে রাখতেই পারো, মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেখতে হবে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের শিক্ষা। কিভাবে এই শিক্ষার দ্বারা উদ্দেশ্য পূরণ সম্ভব? এই কয়েকটা বড় কোশ্চেন যদি করো এর মধ্যেই কোশ্চেন পেয়ে যাবে। এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন। এই চ্যাপ্টারটা শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এবং আমাদের লাস্ট চ্যাপ্টার শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো 4 নম্বরের পড়বে। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এই চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন
আমরা যেগুলো দেখব, ডেলার্স কমিশনের প্রতিবেদন কবে প্রকাশিত হয়, কতজন সদস্য নিয়ে গঠিত হয়, কেন গঠিত হয়েছিল এই ডেলার্স কমিশন, এর শিরোনাম কি ছিল, আর ইউনেস্কোর পুরো নামটাও পড়ে অনেক সময় বোধহয়। হ্যাঁ, ইউনেস্কোর পুরো নামটা আসে, আর আসে ডাকারের সম্মেলনের বিষয় কি ছিল, ডাকারের সম্মেলনের লক্ষ্য কি ছিল, আর টেলার্স কমিশনের যে শিরোনাম লার্নিং দ্য ট্রেজার উইথিন, এই রিপোর্টের মূল বক্তব্য কি ছিল, এটা কিন্তু আমাদের দেখতেই হবে। ট্রেজার উইথিন কথার অর্থ একত্রে বাঁচার শিক্ষার একটি উদাহরণ, একত্রে বসবাসের শিক্ষা কাকে বলে, কর্মদক্ষতা অর্জনের শিক্ষা বলতে কি বোঝো, গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম কি, এগুলো আমরা দেখব। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কি, এগুলো দেখলে এখান থেকে আশা করি তোমরা সবাই পেয়ে যাবে। এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখবে টেক্সট বই পড়ার সময়। বেশ, তাহলে তো ম্যাম আরেকটা জায়গা থেকে রয়ে যাচ্ছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের ভূমিকা। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান যখন তোমরা বইয়ে পড়ছো তখন দেখবে প্রচুর ফুল ফর্ম রয়েছে। ওই ফুল ফর্ম গুলো খুব ভালো করে পড়তে হবে। ওই ফুল ফর্ম প্রতিবারে পরীক্ষায় আসে, এইবারেও আসবে, ওগুলো অনেকগুলো থাকে। ওটা এমসিকিউ আর এসিকিউ এর জন্য। হ্যাঁ, এমসিকিউ এসিকিউ এর জন্য ফুল ফর্ম গুলো দেখতেই হবে। আর ফুল ফর্মে ছেলেমেয়েরা বানান ভুল করে, যার জন্য স্পেলিং মিস্টেকস করা যাবে না। বেশ, তাহলে আমরা একটু বড় প্রশ্ন জেনে নেব। হ্যাঁ, এখান থেকে কয়েকটা বড় কোশ্চেন বলি। সিস্টেম কাকে বলে? শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের উদ্দেশ্য, গুরুত্ব, অবদান, উপযোগিতা, এগুলো সব একই রকম টাইপেরই। অবদান বলতেও আমরা যা বুঝি, উপযোগিতা, গুরুত্ব একই। এটা একটু ভালো করে দেখে রাখলেই এই তিনটে লিখতে পারবে, গুরুত্ব, অবদান, উপযোগিতা লিখতে পারবে। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে রেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, কম্পিউটারের শিক্ষামূলক অবদান, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তি সহ আলোচনা করো। এইগুলো দেখলে হবে। তাহলে আমরা মোটামুটি 80 নাম্বার পুরোটাই কভার করে ফেলেছি। 8 নাম্বারের 4টে প্রশ্ন, 8 নাম্বারের 4টে, 4 নাম্বারে 2টো প্রশ্ন, মোট 40 নাম্বার। আর এমসিকিউ এসিকিউ এটা মিলিয়ে মোট থাকছে 40 নাম্বার। এমসিকিউ রয়েছে 24 নম্বর আর এসিকিউ রয়েছে 16 নম্বর। স্বভাবতই আমরা বুঝতে পাচ্ছি 50% মার্কস থাকছে এমসিকিউ এবং এসিকিউ। মানে টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। কতটা উপযোগিতা, মানে একটা প্রশ্ন যদি ওখানে 100% অর্থাৎ 40-এ 40ই পেতে হবে, যারা আমরা 95 এর উপরে পেতে চাচ্ছি। কারণ রিসেন্ট যে ট্রেন্ড সেটা বলছে যে এডুকেশনের মতো সাবজেক্টে অনেকেই 95 এর উপরে পাচ্ছে, 95 এর উপরেই পাচ্ছে। সুতরাং এই স্কোরটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ ঠিক করতে হবে। এবং তার সঠিক উপায় ম্যাম যেটা বলবো যে এখন বাজারে অনেক কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সেগুলোকে সলভ করতে হবে। এই যে নতুন রিসেন্ট বেরিয়েছে টেস্ট পেপার, যেগুলো টেস্ট পরীক্ষার পর, ওগুলো খুব খুঁটিয়ে সলভ করতে হবে। ওগুলো থেকে প্রচুর কোশ্চেন পাবে। আর বলবো বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো সলভ করে যেতে হবে। মানে গত বছরটা বাদ দিয়ে যদি আমরা 10 ইয়ার্স কোশ্চেন দেখি, 10 ইয়ার্স কোশ্চেন দেখে নিই, ওখান থেকে অনেকটা কমন পাবে। গত বছরের কোশ্চেনটা আমরা বাদই দেব। হ্যাঁ, আমি সেগুলো পড়ানোর মাঝে বলে দিয়েছি যে এই কোশ্চেনগুলো দেখা। আর আমাদের টাইম ম্যানেজমেন্টেও এই মক টেস্ট দিতে দিতে টেস্ট পেপার সলভ করতে করতে আমাদের অভ্যেস হয়ে যাবে। প্রথম 15 মিনিটটা আমরা কিভাবে প্রশ্নটাকে পড়ার জন্য ব্যয় করব, এরপরে আমরা যেটা খুব একটা আকর্ষণীয় জিনিসে চলে যাব। যেমন বলছিলাম আমরা যে এমসিকিউ এবং এসিকিউতে যেমন 100% নাম্বার স্কোর করা যায়, আমাদের অনেকের মধ্যে একটা ভীতি আছে 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ শিক্ষায় রাশি বিজ্ঞান, সেই রাশি বিজ্ঞানের অঙ্ক কিন্তু আমাদেরকে আবার 100% নাম্বার স্কোর করতে সাহায্য করতে পারে। ওটাতে কিন্তু পুরোপুরি ফুল মার্কস পাওয়া যায়। একদম, সেই জিনিসটা আমরা একটু বোর্ডে ম্যামের কাছ থেকে দেখে নেব। বেশ, আমরা তাহলে এবার একটু দেখে নিই।
আমাদের থার্ড চ্যাপ্টার শিক্ষায় রাশিবিজ্ঞান। এই চ্যাপ্টার থেকে যেসব এমসিকিউ এসিকিউগুলো আসে সেগুলো হচ্ছে, তার মধ্যে প্রথমেই আমাদেরকে পড়তে হবে সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝো, এটা করতে গেলে আমাদেরকে তিনটে পড়তে হবে: মিন, মিডিয়ান, মোড। মিন কাকে বলে জানতে হবে, মিডিয়ান কাকে বলে, মোড কাকে বলে। মিডিয়ানের সুবিধা অসুবিধা ব্যবহার, মিনের সুবিধা অসুবিধা ব্যবহার, মিডিয়ানের সুবিধা অসুবিধা ব্যবহার এবং মোডের সুবিধা অসুবিধা ব্যবহার গুলো আমাদেরকে করতে হবে। শ্রেণীসীমা কি, শিক্ষায় রাশিবিজ্ঞান কি, চল কাকে বলে, হিস্টোগ্রাম অঙ্কনের সময় এক্স অক্ষে কি বসানো হয়, আয়তলেখ অঙ্কনের দুটি সুবিধা, এই কোশ্চেনগুলো দেখতে হবে। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যেমন ধরো কয়েকটা সংখ্যা দেয়া থাকবে, 5, 6, 7, 8 এরকম কয়েকটা সংখ্যা দেয়া থাকবে, বলা থাকবে এই রাশিগুলির মধ্যম মান নির্ণয় করো, বা দেয়া থাকবে 30 থেকে 40, এই স্কোরটির মধ্যবিন্দু কত। এইরকম ধরনের এসিকিউ এমসিকিউ আসবে। আর এখান থেকে যে স্ট্যাটিস্টিক্স বড় কোশ্চেন হিসেবে আসে, মিন বা মিডিয়ান নির্ণয় করতে দেয়া থাকে, আর যদি বলা থাকে মোড নির্ণয় করতে বলা থাকে তাহলে দুটোই করতে হবে, মিন আর মিডিয়ান দুটোই করতে হবে। এখানে আমি এই স্কোরগুলো রেখেছি: 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, এই স্কোরগুলো রয়েছে। এর ফ্রিকোয়েন্সি রয়েছে 4, 7, 7, 12, 6, 7, 5। টোটাল এখানে পরিসংখ্যা হচ্ছে n হচ্ছে 48। এর মধ্যবিন্দু বের করতে হয় কিভাবে, মধ্যবিন্দু এখানে বের করাটা আমি দেখিয়েছি। যে শ্রেণীতে এই শ্রেণীর 20 প্লাস 29/2, এইভাবে প্রত্যেকটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। ঠিক পরেরটা নির্ণয় করতে গেলে 30 plus 39, এইভাবে প্রত্যেকটা মধ্যবিন্দু আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। এবার আমরা এই রোটাকে অ্যাজুম মিনের রো ধরেছি। অ্যাজুম মিন আমরা কিভাবে বের করব, আমাদেরকে আগে ক্রমপুঞ্জিত পরিসংখ্যা মানে কামেফ করতে হবে। কামেফ গুলো আমাদেরকে প্রথম থেকে ফ্রিকোয়েন্সি যোগ করে করে আসতে হবে। 4 এর সঙ্গে 7 যোগ করলে হয় 11, 11 এর সঙ্গে 7 যোগ করলে হয় 18, 18 এর সঙ্গে 12 যোগ করলে হয় 30, 30 এর সঙ্গে 6 যোগ করলে হয় 36, 36 এর সঙ্গে 7 যোগ করলে হয় 43, 43 এর সঙ্গে 5 যোগ করলে হয় 48। তাহলে এইভাবে আমাদেরকে ক্রমপুঞ্জিত পরিসংখ্যা কামেফ বের করতে হবে। এবার আমরা যেটা অ্যাজুম মিনের রো ধরবো সেটাকে আমাদের এই 48 কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। তাহলে 24 আমাদের কোনটার মধ্যে পড়ছে, 24 আমাদের 18 এর মধ্যে পড়ছে না, তাহলে 30 এর মধ্যে পড়ছে। এইটা হচ্ছে আমাদের অ্যাজুম মিনের রো। এটা আমরা অ্যাজুম মিন ধরে একটা দাগ দিলাম। অ্যাজুম মিনের নিম্ন ওপর দিকে যে স্কোরগুলো থাকবে মানে নিম্ন দিকে, সেই দিকে হবে -1, -2, -3, আর যখন নিচের দিকে অর্থাৎ বড় স্কোরের দিকে তখন +1, +2, +3। তারপরেটা হচ্ছে পরিসংখ্যা ও বিচ্যুতির গুণফল fx ডট। পরিসংখ্যান 4 আর বিচ্যুতি 3, তাই 4 3 12, মাইনাস আছে তাই -12, 7 2 14, তাহলে -14, 7 1 7, আর 0 তো ওটা অ্যাজুম মিনের রো, আর এটা
6 একে 6, 7 দুগুণে 14, আর 3 15 5 3 15। এটা আমরা করলাম। এবার আমাদেরকে 12, 14 আর 7 যোগ করে নিতে হবে, আর এখানে নিচে 6, 14 আর 15 যোগ করতে হবে। যোগ করে এখান থেকে বিয়োগ করতে আমাদের সামেসাম মানে যোগফল সামেসাম এফএক্স ডট বেরিয়েছে 2। এবার আমরা মিন নির্ণয় করব। মিন নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাজিউম মিন প্লাস সামেসাম এফএক্স ডট বাই n ইনটু i। আমরা যখন স্ট্যাটিস্টিক্সের অঙ্ক করব তখন অঙ্কের পাশে সাইডে এরকম একটা দাগ টেনে এইগুলো সব দেখাতে হবে। অ্যাজিউম মিন কিভাবে বের করেছি, সামেসাম এফএক্স কত, n কত, ইন্টারভ্যাল মানে i কত। ইন্টারভ্যাল কিভাবে বের করতে হয়, 20 থেকে এই যে 29 এর মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে, 20 থেকে 29 পর্যন্ত মানে ব্যবধানটা কত সেটা আমাদেরকে গুনতে হবে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তাহলে 10টা। আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এবার আমরা মানগুলো বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করতে আমাদের বেরোলো 54.92। এরপর মিডিয়ানের সূত্র হচ্ছে এল মানে হচ্ছে লোয়ার লিমিট প্লাস n/2। n হচ্ছে টোটাল পরিসংখ্যা, n/2 মাইনাস f মানে যে শ্রেণীতে আমাদের অ্যাজিউম মিনের রো রয়েছে তার ওপরে মানে এর সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফল। সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফল কত রয়েছে, 18, তাই f 18। আর fm কত, fm হচ্ছে ওই শ্রেণীর পরিসংখ্যা, এই শ্রেণীর পরিসংখ্যা রয়েছে 12। আর লোয়ার লিমিট বের করতে হয়, যেহেতু আমাদের এটা অ্যাজিউম মিনের রো তাই আমাদেরকে লোয়ার লিমিট 50 এর লোয়ার লিমিট বের করতে হবে। 50 মাইনাস 0.5 49.5, তাই এটা আমাদের লোয়ার লিমিট। লোয়ার লিমিটটা এইভাবে বের করতে হয়, যে রোতে থাকবে সেই রোয়ের প্রথম যে সংখ্যাটা সেখান থেকে 0.5 মাইনাস করতে হবে। এবার মানগুলো বসিয়ে নেব, বসিয়ে ক্যালকুলেট করতে আমাদের বেরোলো 54.5। মোড নির্ণয়ের সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এটার মান বসিয়ে আমাদের মান বেরিয়েছে 53.66। স্নেহের ছাত্রছাত্রীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে ছিলেন আমাদের সবার প্রিয় পৌলমী ম্যাডাম, এবং উনি আজকের আলোচনা বিষয় ছিল ওনার শিক্ষা বিজ্ঞান, উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান। একেবারে বিস্তৃতভাবে উনি কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছেন কোন জায়গাগুলো থেকে আমাদের বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে, এবং শেষের যে 4টি চ্যাপ্টার সেখান থেকে 4 নম্বরের প্রশ্ন থাকছে। আমরা দেখে নিয়েছি বোর্ড ওয়ার্কের মাধ্যমে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্সের অঙ্কটা করতে পারি এবং সেখানে 100% নাম্বার স্কোর করা যায়। আর আমাদের অনুষ্ঠানের আজকে মূল বক্তব্য কিন্তু একটাই, টেক্সট পড়ার কোনো বিকল্প নেই। তুমি যত বেশি খুঁটিয়ে টেক্সট পড়বে তত ভালো করে কিন্তু তুমি এমসিকিউ এবং এসএকিউ গুলো উত্তর দিতে পারবে, এবং তার জন্য প্রস্তুতি এখন তোমাদের সবার তুঙ্গে। তার কারণ ইতিমধ্যে বাজারে অনেক চলতি টেস্ট পেপার বেরিয়ে গেছে, কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, তোমরা সবাই মক টেস্ট দিচ্ছ, তোমাদের প্রাইভেট টিউশনে যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন, তোমাদের বন্ধুরা রয়েছে, তাদেরকে দিয়ে একটু চেক করিয়ে নিচ্ছ, এবং ঘড়ি ধরে তোমরা নিয়মিত অভ্যেস করছো। এবং আমাদের পক্ষ থেকে এটাই আশা থাকবে, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো একটা স্কোর নিয়ে এই শিক্ষা বিজ্ঞানটাকে পাশ করো, এবং অনেকেই হয়তো ভবিষ্যতে এটাকে উচ্চশিক্ষায়ও মানে এতে উচ্চশিক্ষা নেবে, এটাও আমরা আশা করব আজকের অনুষ্ঠানের পর। সবার পরীক্ষা খুব ভালো হোক। আমাদের পক্ষ থেকে, ম্যামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্নেহাশিস জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।